এই গণহত্যার বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে এবং তাদের সুপারিশ অনুযায়ী যেটা আন্তর্জাতিক পর্যায়ে যে পুলিশ বাহিনী আছে সেখানে রিকোয়েস্ট করা হয়েছে রেড অ্যালার্টের মাধ্যমে যে শেখ হাসিনার বিচার করা এবং তাকে নিয়ে আসা। এটা বিরাট বড় একটা আমাদের মনে করি যে আশার আলো আমরা দেখতে পারবো, যে এই কারণে দেখতে পারবো সে জাতির পিতার কন্যা হওয়ার স্বার্থ পরেও সে অন্যায় করে সে পার পাবে না। এইটা বিরাট একটা চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডক্টর মোহাম্মদ নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যেদিন 8 আগস্ট শপথ নিলেন, তারপর তিনি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন, 100 দিনে আবার দিলেন। কোনো তফাৎ দেখতে পান কিনা, বা তার যে প্রতিশ্রুতি, তার যে লক্ষ্য উদ্দেশ্য, বিশেষ করে বাংলাদেশকে একটি বলা হচ্ছিল যে এটার সঠিক কাঠামোর মধ্যে নিয়ে আসবে, নতুন বাংলাদেশের যে প্রতিশ্রুতি, সেটি আসলে দেখতে পান কিনা তার এই ভাষণের মধ্যে? ধন্যবাদ আপনাকে। আপনার উপস্থাপনা সত্যি খুবই ভালো লাগে। আর শামীমুর রহমান শামীম ভাই আজকে প্রথম দেখা হলো, ওনার বক্তব্য শুনলাম, গঠনমূলক বক্তব্য। আর মাখন ভাই তো তথ্যমূলক অনেক কিছুই থাকে, বেশ মনোযোগ দিয়ে আমি কথাগুলো শুনলাম। তো 25শে আগস্টে ওনার যে ভাষণ, সেই ভাষণে স্পষ্ট কথা ছিল যে বাই ডিসেম্বরের মধ্যে আমরা একটা খসড়া সংস্কারে কিছু পাবো। উনি কিন্তু একটা হিংস দিয়েছিলেন। আর আজকে জাতির উদ্দেশ্যে সুন্দর গঠনমূলক একটা যে বিবৃতি দিলেন, এটা খুব মনোযোগ সহকারে আমরা শুনলাম এবং ভালো লাগলো কোন কোন দিক কিভাবে এগিয়ে যাচ্ছে। তো একটা জিনিস আমার কাছে যে জিনিসটা খুবই বেশি প্রয়োজন, তা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কঠোর কি ব্যবস্থা নেবে, এই ধরনের কোনো বক্তব্য আমি তার ভাষণে শুনিনি। এবং আমাদের খেটে খাওয়া যে আমাদের প্রায় ধরেন 8 কোটি লোক খেটে খাওয়া যারা, তারা যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য যে হাপিত্যেশ করছে, এবং যখন এই শেখ হাসিনার পতন এবং আমাদের এই অন্তর্বর্তী সরকার গঠন করা হলো ডক্টর ইউনূসের মাধ্যমে, আমাদের প্রত্যাশা এবং আমাদের আশা ছিল তো আকাশচুম্বী, অনেক কিছু আশা ছিল। তো সে আকাশের যে প্রত্যাশা আমরা যেটা সাধারণ জনগণ যেটা মনে করে, তা হলো যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে রাখা। আপনারা এখনই যদি আপনি দেখেন, অনেক জায়গায় বলে হ্যাঁ আগেকার সরকার তো ভালো ছিল, অমুক ভালো ছিল, তমুক ভালো ছিল। ওনারা কিন্তু এত কিছু বুঝে না যে একটা দেশকে পরিচালিত করার জন্য এবং উন্নতির চরম শিখরে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত অবকাঠামো প্রয়োজন দরকার, সংস্কারের দরকার, সেই কাজগুলো হচ্ছে, যেটা এর আগে হয়নি। এবং এটা খুবই আমাদের জন্য আপনার আশার আলো। তো সেই জিনিসটা কিন্তু আমাদের সাধারণ জনগণ বুঝে না বিধায় আমি মনে করি যেটা বুঝে তা হলো দ্রব্যমূল্য। এই দ্রব্যমূল্য নিয়ে তার স্পেসিফিক আমার বক্তব্য আমি শুনতে চেয়েছিলাম। এটা যেমন সবসময় আমরা বলে থাকি যে আমাদের কমার্স মিনিস্ট্রিতে 8টি উইংস আছে। সত্যি 8টি উইংস যদি তারা সঠিক মতো কাজ করে, তাহলে কিন্তু আমরা প্রতিনিয়ত আমরা বুঝতে পারবো যে আমাদের দ্রব্যমূল্যটা এখন কত হওয়া উচিত। কিন্তু সেটা কিন্তু যে কী ধরনের চাহিদা মাফিক যোগান আছে কিনা আমাদের যেটা দেখতে হবে। সেটা যদি হয় তাহলে কিন্তু দ্রব্যমূল্য, তিনি বলেছেন যে দ্রব্যমূল্য নিয়ে আসলে লুকোছাপার কিছু নেই, দ্রব্যমূল্য যে বেড়েছে বা মানুষ যে কষ্ট পাচ্ছে সেটি কিন্তু স্বীকার করেছেন, যে কষ্ট পাচ্ছে স্বীকার করছে। হ্যাঁ, আপনি তো আমাদের প্রধান, আপনার কাছে তো আমি বলেছি না যে আকাশ সমান আমাদের যে প্রত্যাশা আপনার কাছে, সুতরাং সেই প্রত্যাশা তো এখনই আমি শুনতে চাচ্ছি। 100 দিন অতিবাহিত হলো, এর মধ্যে তো আমরা শুনতে চাচ্ছি আপনি অনেক কিছু করেছেন। আপনার এই 100 দিনের মধ্যে আমি মনে করি যে আমাদের অনেক ভালো ভালো জিনিস যেটা আছে, যেটা বিশেষ করে নির্বাচন কমিশন সম্বন্ধে, প্রশাসন সম্বন্ধে এবং অন্যান্য ব্যাপারে যে আপনার দাবি দেওয়া আছে, এবং উনি ওপেন করে দিয়েছেন যে ফেসবুকের মাধ্যমে এবং আপনার যেটা অনলাইনের মাধ্যমে, যে আপনাদের অনলাইনের প্ল্যাটফর্মে আপনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে এবং আপনাদের যে ভিউজগুলো আছে, এটা আমাদেরকে শেয়ার করেন। এবং আমাদের নির্বাচন কমিশনাররা যেখানে সংস্কার করা হচ্ছে, তারা অবশ্যই আপনাদের এই ভিউজের সাথে সমন্বয় করে আমরা একটা সিদ্ধান্ত নিব, এই কথা কিন্তু বলেছেন। তো এইটাও একটা আশার কথা আমাদের দেখেন না, শুধু আপনি যদি জনপ্রশাসন মন্ত্রণালয় যেটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই একটা যদি ঠিক করে, আপনি যাকে বলে সুশাসন, এই একটা যদি আপনি ঠিক করেন, আপনি ইউল গেট এভরিথিং। আপনি একটা রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে সব কিছু পেয়ে যাবেন। আপনার এখানে ধরেন সিম্পল একটু বদলির কথাই ধরি, যোগ্যতা অনুযায়ী যার যেখানে দেওয়া দরকার, এটা যদি সঠিকভাবে আপনি বসাতে পারেন, তাহলে তো তার কাছে আপনি ভালো প্রোডাক্ট পাবেন, তার কাছে তো সুন্দর কিছু পাবেন।
এর আগে দেখা হতো যে কে ছাত্রলীগ করে, কে আপনার যুবলীগ করে বা আওয়ামী লীগ করে, তাকে ওই জায়গায় দেওয়া হবে। এখন তো আর সেটা চিন্তা নাই। এই জন্য আমি বলছি যে জনপ্রশাসনের যে সংস্কার, এই সংস্কারটা যদি করা হয়, গুড গভর্নেন্সটা যদি করা হয়, ইউ উইল গেট এভরিথিং। তা এই জন্য আমি মনে করছি যে নির্বাচন কমিশনার ব্যবস্থা যেটা করছে, সার্চ কমিটি গঠন করা হয়েছে, এটাকে সাধুবাদ জানাই যে এগিয়ে যাচ্ছে। তারপরে যেটা একটা জুডিশিয়ারি, যেটা বিচার বিভাগ, যে বিচার বিভাগের মাধ্যমে এই যে পতিত সরকার সব কিছু আপনার ছড়িয়ে নাড়তো এই একমাত্র বিচার বিভাগ দিয়ে, বিচার বিভাগের মাধ্যমে যা ইচ্ছা তাই করতো আপনার, এটা চিন্তাই করা যায় না। তো সুতরাং সেই বিচার বিভাগকে সংস্কার করা হচ্ছে, এটা আমাদের একটা সাধুবাদ আমরা জানাই। অবশ্যই আমরা তাদেরকে সুযোগ দেওয়া হবে। আপনার আবার এখানে যেটা পুলিশের সংস্কার, যেটা যে পুলিশের মাধ্যমে গত 15.5 বছর যেভাবে সাধারণ জনগণকে আপনার হেনস্থা করেছে এবং নির্বাচনে তারা প্রভাবিত করেছে, এবং নির্বাচনে আগের দিন তারা পুলিশ প্রশাসনের লোক দিয়ে তারা আপনার ভোট ব্যালট বাক্স ভরা হয়েছে, সেখানে সংস্কার দরকার, সেটা আমাদের দরকার, এবং যার মাধ্যমে আমরা গত 53 বছরে যেটা পাইনি সামনে সেটা পাবো। সুতরাং একটি শিশু জন্ম হওয়ার পরে তাকে হাঁটতে হলে তো 1 বছর মিনিমাম লাগে, এবং তার মুখে যদি কথা শুনতে চান, যদি দৌড়াতে চান, তাহলে তাকে 2 থেকে 2.5 বছর দিতে হবে। সুতরাং আমি মনে করি আমাদের দেখতে হবে যে সংস্কারের যে কর্মকাণ্ড, যেটা বলা হয়েছে 30 দিনের, আপনার প্রথমে 6টি বিভাগকে তারা দায়িত্ব নিয়েছে, যেটা বললাম বিচার বিভাগ, নির্বাচন বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার। এরপরে যে 4টা জিনিস আবার তারা ধরেছে, তা হলো স্বাস্থ্য বিভাগ, শ্রমিক অধিকার বিষয়ক, নারী বিষয়ক সংস্কার কমিশন এবং গণমাধ্যম। তো এই যে দায়িত্ব নেওয়া হয়েছে, আমি তাই বলি এইগুলাকে যদি আমরা সামনে রেখে এবং সংস্কারটা আমরা তো সাজেশন আকারে দিতে পারি ওই প্ল্যাটফর্মে, আমাদের সাধারণ জনগণ বা আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি, যারা আমরা ব্যবসা বাণিজ্য করছি, এবং আমাদের ব্যবসা বাণিজ্য করতে হলে যে সমস্ত আমাদের প্রয়োজন, সংস্কারের প্রয়োজন, সেই জিনিসটা আমরা যদি শেয়ার করি প্ল্যাটফর্মে, তাহলে তো নিশ্চয়ই আমি সরকারকে সহযোগিতা করব যে সংস্কারের বিষয়টা আনার জন্য। খন্দকার রুহুল আমিন, আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর মানুষের আশা ছিল আকাশচুম্বী, 100 দিনে আকাশচুম্বীর প্রত্যাশা ধস নামলো, নাকি সেই আকাশচুম্বীতেই ধরে আছে? হ্যাঁ, এখন আমরা আকাশচুম্বীতে আছি। মানুষ কি এখন আকাশচুম্বী প্রত্যাশা রাখছে কিনা এই সরকারের উপরে? মানে শতভাগ আস্থা আছে কিনা? আকাশ ছোঁয়ার স্বপ্ন, আকাশ ছুঁতে পারবো না জানি, তারপর স্বপ্ন থাকে, স্বপ্ন থাকলেই তো সেখানে যাওয়া যায়। তো আমি কিন্তু আশাবাদী, এখনও আশাবাদী, কেননা মাত্র আপনার 3 মাস হয়েছে, এবং 3 মাসে 3 মাস 10 দিন, 3 মাস 10 দিন হয়েছে। তো 3 মাস 10 দিনে আমার হিসাবে যে অনেক কিছু হয়েছে, এবং যে অবস্থাটা বাংলাদেশের অবস্থা ছিল, অর্থনৈতিক অবস্থা, যেহেতু ব্যবসা করি তো, ব্যবসা আগে ব্যাংকের যে অবস্থা ছিল, ব্যাংক তো এখন অনেকটা ঘুরে দাঁড়িয়েছে। আপনার ডলার অনেক দিন পরে, অনেক বছর পরে যে এখন স্টেবল আসছে ডলার, সব ব্যবসায়ীরা এলসি খুলতে পারছে, সব ব্যবসায়ী এখন এলসি খুলতে পারছে, এবং যে ব্যাংক ম্যানেজার আগে আমাদের এলসির কথা বললে সে অন্যদিকে তাকাই থাকতো, সেই ম্যানেজার এখন হ্যাঁ আসেন, আপনার কি লাগবে বলেন, যে আপনি 50% দেন, আরে তার চেয়ে আরও কম দেন, তারপর আমি আপনাকে এলসি খুলে দিব। এই কথাটা শুনেই তো আমার সাহস বেড়ে গেছে। এই যে একজন ব্যবসায়ী যদি সাহস বেড়ে যায়, সেখানে কিন্তু আপনার দেশের অবস্থা ভালো হবেই, কারণ ব্যবসায়ীরা কিন্তু দেশকে পরিবর্তন করে। আপনি দেখেন, এই যে আপনার 100 দিনে আমাদের প্রায় কত 86,277 লোকের কর্মসংস্থান হয়েছে, 86,277 জন কর্মসংস্থান হয়েছে। তা আমি তো বলবো যে এটা ভালো হয়েছে। এর মধ্যে দেখেন যদি আপনার ইয়েতেই তো এখানে আছে, যেটা রাজস্ব খাতে প্রায় 2,500 লোককে নেওয়া হয়েছে, কারণ সেখানেই তো আমাদের প্রয়োজন। আগে শুনতাম কোনো কিছু আদায় করতে গেলে যে আমাদের জনবলের অভাবে আমরা পারছি না, রাজস্ব বোর্ড বলতো, এখন তো সেটা বলতে পারবো না, দরকার হলে আরও 2,500 নেক, তাদেরকে আমরা ঠিকমতো প্রোভাইড করি। যেমন আপনার বিবিসির তথ্য অনুযায়ী এখনও কিন্তু প্রায় আমাদের 40 লক্ষ শিক্ষিত বেকার আছে, 40 লক্ষ শিক্ষিত বেকার আছে। তো তাদেরকে আমাদের কাজে লাগাতে হবে, এবং টোটাল প্রায় 1,13,00,000 আমাদের এখানে বেকার আছে, বাংলাদেশে আছে। তাই আমি বলি যে আমাদের এখানে কাজ হচ্ছে, ভালো হচ্ছে, এবং বেশ কয়েকটা আপনার ব্যাংকের পরিচালনা পর্ষদ নতুন করা হয়েছে, এবং তারা ঘুরে দাঁড়াচ্ছে। যেমন আমি আব্দুল্লাহ মিন্টু সাহেবের কথা বলবো, স্ট্যান্ডার্ড যেটা ন্যাশনাল ব্যাংক,
সেই ন্যাশনাল ব্যাংকে সে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে দেখা করে বলেছে যে স্যার আমার 1টি বছর সুযোগ দেন, আমি 1 বছরের মধ্যে আমার এই ব্যাংকে আমি ঘুরে দাঁড় করাবো এবং মোটামুটি আমি ঋণ খেলাপি পর্যায়ে যেটা ছিল সেটা থেকে আমি তুলে আনবো। তো এই ধরনের যারা উদ্যোক্তা, যারা ব্যবসায়ী, যারা পাচার করবে না, এই ধরনের ব্যক্তিকে যে কাজে লাগানোর সুযোগ দেওয়া হচ্ছে, এটাই তো আমি মনে করি আমাদের অনেক আশার আলো। তা এই কারণে আমি বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে যেমন আমার ব্যক্তিগত কিছু আপনার সাজেশন আছে, সেটা আমি দিতে চাচ্ছি। এর মধ্যে দ্রব্যমূল্যের মধ্যে যেটা দেখেছি যে সেন্ট্রালি একটা নিয়ন্ত্রণ করা হচ্ছে 10 সদস্য বিশিষ্ট নিয়ে, এবং আমাদের জেলাভিত্তিক যেটা আগে ছিল না, এবার জেলাভিত্তিকই করা হয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে। এবং প্রত্যেকটা জেলাতে আপনার 8 জনের সাথে 2 জন ছাত্র সমন্বয়ক থাকবে, 8 জনের সাথে 2 জন ছাত্র সমন্বয়ক থাকবে। তারা জেলাভিত্তিক যে সমস্ত দ্রব্য নিয়ন্ত্রণ করার জন্য তারা দায়িত্ব পালন করবে। এই ধরনের কর্মকাণ্ড আমি মনে করি যে এটা আমি আশার আলো দেখছি। আমার প্রত্যাশা তো অনেক, প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা হয়তো এখন পাবো না, আমরা মনে করি অবশ্যই পাবো। যেমন এখন একটা মনে হচ্ছে, যেটা আমি মনে করি যে আমাদের খরচ তো কমে গেছে, আমাদের পাচার তো কমে গেছে, এবং আমাদের রেমিটেন্স বেড়ে গিয়েছে। আমাদের ধরেন আপনার যেটা ইম্পোর্ট, যেটা আপনার ইম্পোর্টের যে ডলার খরচ হতো সেটা কমে গেছে, এবং এর মধ্যে 2টা কিস্তি পরিশোধ করা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে যে ঋণের কিস্তি পরিশোধ করা হয়েছে, সেখানে কিন্তু আপনার রিজার্ভ ফান্ডের কোনো 1 পয়সা ধরা হয় নাই। তো এটা তো অবশ্যই পজিটিভ দিক, এটা আমি বলবো। সুতরাং এইটা আমি সামনে এটা অবশ্যই পাবো। সামনে পাওয়ার জন্য আমাদের যেটা করা দরকার, আরেকটা সবচেয়ে আমাদের জাতীয় দাবি আমি মনে করি যে গণহত্যার বিচার। এই গণহত্যার বিচার করার জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, এবং তাদের সুপারিশ অনুযায়ী যেটা আন্তর্জাতিক পর্যায়ে যে পুলিশ বাহিনী আছে, সেখানে রিকোয়েস্ট করা হয়েছে রেড অ্যালার্টের মাধ্যমে যে শেখ হাসিনার বিচার করা এবং তাকে নিয়ে আসা। এটা বিরাট বড় একটা আমাদের মনে করি যে আশার আলো আমরা দেখতে পারবো। যে এই কারণে দেখতে পারবো, সে জাতির পিতার কন্যা হওয়ার পরেও সে অন্যায় করে সে পার পাবে না। এইটা বিরাট একটা চ্যালেঞ্জ।